ওকে। সো আজকে থেকে মানে আজকের ক্লাসটাই প্রথম ক্লাস, ডে 1 আমরা বলতে পারি। তো আজকে থেকে আমরা আগামী ৩ দিন মানে আজকে ১ দিন এবং বাকি আরো ২ দিন, এই ৩ দিন আমরা ওয়েব ডিজাইন নিয়ে একটা বুট ক্যাম্প আরকি সাজিয়েছি আপনাদের জন্য, যারা ওয়েব ডিজাইন নিয়ে আগের কোনো আইডিয়া রাখেন না। যারা একদম নতুন, যে কখনো ওয়েব ডিজাইন নিয়ে কোনো কাজ করেননি, এই নিয়ে তেমন কিছু এক্সপেরিয়েন্সও নাই, কিছু জানা নাই। যারা আছেন তাদের জন্য বিশেষ করে এই বুট ক্যাম্পটা হেল্পফুল হবে। অবভিয়াসলি হেল্পফুল হবে, ঠিক আছে? তো এইখানে আমরা আসলে কি, কি শিখবো? আর বুট ক্যাম্পের নামটা কেন এরকম হলো? তো ফার্স্ট এ যদি বলে রাখি, আমরা বুট ক্যাম্পের নামটা দিয়েছি এআই বেসড ওয়েব ডিজাইন বুট ক্যাম্প। এখন এআই বেসড কেন? কারণ আমরা এই বুট ক্যাম্পে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার সর্বোচ্চ ইউজ করব। যে কিভাবে ওয়েব আচ্ছা ডিজাইনটা খুব ইজিলি আচ্ছা করা যায়। আচ্ছা ভাই, একটা কথা বলার ছিল, ক্ষমা চাচ্ছি মাঝখানে আটকানোর জন্য। এই যে হুম, পিডিএফটা আপনি তৈরি করছেন, এটা যদি কষ্ট করে গ্রুপ দিয়ে দেন তাহলে আমাদের জন্য আরো বোঝার ক্ষেত্রে বেটার হবে আর কি, ভালো হবে। ওকে, ওকে দিয়ে দিব, নো প্রবলেম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার স্যার যেই স্ট্রাকচারটা স্যার দেখছি তৈরি করছেন, স্যার এটা কি স্যার ফোন দিয়ে করা যাবে নাকি স্যার ডেস্কটপ লাগবে? ডেস্কটপ লাগবে। ঠিক আছে? এটা ফোন দিয়ে সম্ভব হবে না। এটার স্যার জন্য আমার তো অবশ্যই স্যার ডেস্কটপ নাই স্যার, এখন আমার স্যার ফোন কি করতে পারা যায় স্যার? ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? আপনি আপাতত জাস্ট সেশনটা দেখতে পারেন। সেশন ও দেখে কতটুকু আইডিয়া এতটুকুই। বাট ফোন দিয়ে আসলে আপনি ইমপ্লিমেন্টেশন এইভাবে করতে পারবেন না। স্যার এটা তো স্যার বেসিক স্যার। হুম, হুম, বেসিক। আচ্ছা বেসিকটা তো স্যার ফোন দিয়ে করা যাওয়া সম্ভব। আপনি ট্রাই করতে পারেন। ঠিক আছে? জি। আপনার কাছে যদি মনে হয় আপনি ট্রাই করতে পারেন। ওকে। তো আমরা আ কোয়েশ্চেন গুলো পরে নেই। ঠিক আছে? কোয়েশ্চেন যদি মাঝে নেই আসলে আমি ফ্লোটা হারায় ফেলবো এবং বাকিদের সমস্যা হবে। তো আমরা কোয়েশ্চেন গুলা পরে নিব। ওকে। সো আমি যেটা বলছিলাম, আ এগেইন রিপিট করি যদি, যে আমাদের সেশনটার নাম হবে হচ্ছে এআই বেসড ওয়েব ডিজাইন বুট ক্যাম্প। আমরা ওয়েব ডিজাইনটাই করব, বাট এআই এর হেল্প নিয়ে এখানে করব। অর্থাৎ এআই রিলেটেড বিভিন্ন যে টুল আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন টুলস আমরা যেগুলোর সাথে পরিচিত, লাইক ChatGPT, Gemini অর আদার্স যেসব টুল আছে, সেই টুলগুলোর সাহায্য আমরা নিব। তো আমাদের ৩ টা দিনে কি, কি থাকছে তার যদি একটু ওভারভিউ দেখে নেই। ১ম দিনে আমরা আসলে আ আমাদের দেখা যাচ্ছে কোডিং করার জন্য যে সেটআপটা দরকার, আমরা বিভিন্ন দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইনস্টলেশন, আমাদের কম্পিউটার কিভাবে কোনো ফাংশন পরিবর্তন করতে হবে কিনা এই জিনিসগুলো দেখব এবং HTML আমরা শুরু করব। আমরা ফার্স্ট HTML আজকে করব। যারা জীবনে কখনো HTML কোড করেনি তারাও আজকে আমার সাথে HTML কোডটা শুরু করতে পারবে। এবং HTML কোডটা শুরু করার পর HTML কোড কিভাবে AI টুল দিয়ে জেনারেট করা যায় এই জিনিসটাও আরকি আমরা আজকে দেখব। এটা থাকবে আমাদের আজকের সেশনে। আ এবং নেক্সট দিন আমরা আসলে CSS নিয়ে কাজ করা দেখব। এই যে আমরা আজকে HTML ফাইল যেটা তৈরি করব, এই HTML ফাইলে কি করে CSS এপ্লাই করা হয় সেই CSS টাও আমরা আজকে ডিটেইলস এ দেখব না। কিন্তু আগামীকাল আরকি ডিটেইলস এ আমরা ইউজ করব। এবং সেখানেও কিন্তু আমরা AI এর হেল্প নিব। লাইক এই টেমপ্লেটে কি করে কি CSS করা যায়, AI টুল কিভাবে CSS জেনারেট করে দেয় সেই জিনিসগুলোও আমরা নেক্সট দিন আরকি দেখব এবং 3rd ডেসে আমরা একটা আ ওয়ার্ডপ্রেস নামক একটা CMS শিখব। এই ওয়ার্ডপ্রেস CMS এর সাহায্যে একটা পোর্টফোলিও ওয়েবসাইটও আমরা বিল্ড করব। ১ম ২ দিনে তাহলে আমরা কি করছি? HTML, CSS দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করছি। যেটা আপনার পোর্টফোলিও চাইলে পোর্টফোলিও, কোম্পানি ওয়েবসাইট চাইলে কোম্পানি ওয়েবসাইট বিল্ড করতেছেন। আর 3rd ডেসে যেয়ে আপনি আসলে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করতেছেন। তো এই ৩ টা দিনে আরকি আমরা এই ৩ টা জিনিস শিখব। এর সাথে আমাদের এআই টুল বা আরো যেসব হেল্প লাগে বা কোনো কিছুর তৎক্ষণাৎ আইডিয়া আসলে আমি সেই জিনিসটাও শেয়ার করার ট্রাই করব। আই হোপ যে এই ৩ দিনের সেশন করলে আপনার যেমন একটা নিজের একটা ওয়েবসাইট বিল্ড করার যে ব্যাপারটা এটা চলে আসবে বা ওয়েব ডিজাইন আসলে আ কিভাবে করে সেইটা সম্পর্কে আইডিয়া আসবে। আপনি বুঝতে পারবেন আসলে ওয়েব ডিজাইন আপনার জন্য কিনা, আপনার ভালো লাগবে কিনা, সব বিষয়েই আপনার মধ্যে
ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, অনেকেই জয়েন করার ট্রাই করছে। ওয়েট। তো তাহলে আজকে আমাদের প্রথম দিন। তাহলে আমরা ফার্স্ট ইয়ারকে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া নেই যে আসলে ওয়েব ডিজাইনটা কি। যাদের আর কি ওয়েব ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই যে ওয়েব ডিজাইন আসলে কি, এটা দিয়ে কি করে, এটা কি মানে খায় না মাথায় দেয়, এরকম যদি কারো যদি প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে ওয়েব ডিজাইন আসলে কি আমরা যদি সহজে জানার ট্রাই করি। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, তাই না? আপনারা হয়তো অনেকে কি করেছেন, জুমের মাধ্যমে জয়েন হয়েছেন, তাই না? আমরা অনেকে জুমের মাধ্যমে জয়েন হয়েছি। জুমের কি আছে? এই যে www.zoom.com, এটার মাধ্যমে কিন্তু আপনারা জয়েন হয়েছেন। এটা কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। তারপরে আমরা হয়তো এই সেমিনার সম্পর্কে বা এই বুট ক্যাম্প সম্পর্কে জেনেছি কোথা থেকে? ফেসবুক থেকে। তো ফেসবুকও কিন্তু একটা ওয়েবসাইট। একইভাবে আমরা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছি। হোয়াটসঅ্যাপটা কি? হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপের কিন্তু একটা ওয়েব ভার্সনও আছে। এটাও কি একটা ওয়েবসাইট। এরকম আমরা ইউটিউব প্ল্যাটফর্ম দেখি, ইউটিউবে অনেক ভিডিও দেখি, ইউটিউবে একটা ওয়েবসাইট। তো এই যে প্রত্যেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো কিন্তু অবভিয়াসলি কেউ না কেউ তৈরি করেছে। তো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আসলে মূলত দুইটা পার্ট থাকে। তো একটা পার্ট থাকে হচ্ছে ওয়েব ডিজাইন করা, আর একটা পার্ট থাকে ডেভেলপমেন্ট করা। তো ডিজাইনের পার্টটা আমরা এক্স্যাক্টলি শিখবো। ডিজাইন মানে কি? এই যে আমরা যা যা দেখতেছি, যেমন এখানে ফেসবুক লেখা, এখানে এই লেখাটা, এখানে একটা ফর্ম আছে, এখানে নাম আর ইমেল দিতে হয়, এখানে লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়। তো এই যে ডিজাইনের ব্যাপারটা, সেই ব্যাপারগুলো কিন্তু একজন ওয়েব ডিজাইনার করছে। ঠিক আছে? আর এই কাজটাকে ওয়েব ডিজাইন বলে। তো এটাই আসলে সংক্ষেপে বলতে গেলে ওয়েব ডিজাইন, মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারাই হচ্ছে ওয়েব ডিজাইন, আমরা সংক্ষেপে বলি। আশা করি ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে যে ওয়েব ডিজাইন আমরা আসলে কেন শিখবো। মানে অনেক টপিকই তো আপনারা হয়তো শুনেছেন, আপনারা যারা আর কি আজকে সেশন দেখতেছেন, হয়তো আইটি সম্পর্কে অনেক নলেজই রাখেন। যে যেমন হতে পারে যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে শুনেছেন, ভিডিও এডিটিং সম্পর্কে শুনেছেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শুনেছেন। তো এই বিষয়গুলো থাকা সত্ত্বেও আপনি কেন ওয়েব ডিজাইন শিখবেন, এটা যদি প্রশ্ন হয়, তো তার পিছনে এর মাধ্যমে কিন্তু আমি কোনো সময় বলছি না যে ওই সেক্টরটা আসলে খারাপ, বা ওই সেক্টর থেকে এই সেক্টরটা ভালো, এই সেক্টরটা শেখেন, এরকম কিন্তু বিষয় না। অবশ্যই সবগুলোরই কাজ আছে, সবগুলোরই একটা মার্কেট ভ্যালু আছে। তবে ওয়েব ডিজাইন শেখার কিছু বিশেষত্ব আছে, যেগুলো আসলে আপনি অন্য ট্রেডে গেলে দেখবেন যে মিস করতেছেন। যেমন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনি দেখবেন আপনার ওয়েবসাইট নিয়ে অনেক কাজই করতে হয়। আপনার যদি ওয়েব নিয়ে নলেজ না থাকে, আপনি কিন্তু ওইগুলো করতে পারবেন না। একইভাবে আপনি যখন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, যেখানে হয়তো ক্লায়েন্ট এসে আপনার গ্রাফিক্স কাজগুলো অর্ডার করতে পারবে, বা আপনার সম্পর্কে জানা যাবে। আপনার কি দরকার হবে? একটা ওয়েবসাইট দরকার হবে। তো এই যে একজন ভিডিও এডিটরের কথাই যদি ধরি, তার একটা পার্সোনাল পোর্টফোলিও দরকার। সেটাও একজন সরকারি চাকরিজীবী, তার তার আসলে কোনো কিছুই করার দরকার নাই, আমি ধরে নিচ্ছি, তারও কিন্তু একটা ওয়েবসাইট দরকার। তাছাড়া সে নিজের ব্র্যান্ডিং করবে কি করে? একজন বিজনেসম্যান, তার নিজের একটা ব্যবসা আছে, তার একটা বড় একটা কোম্পানি আছে বা ছোট একটা কোম্পানি আছে, আহ, বা ধরলাম যে তার একটা ছোট্ট একটা দোকানই আছে, সে যদি একটু চায় যে না, আমি এলাকায় না, শুধু আমি আমার দেশের অন্যান্য জায়গায় বা আমার সিটির অন্যান্য জায়গায়ও আমি প্রোডাক্টটা সেল করব, তার কি দরকার হবে? ই কমার্স ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট দরকার হবে। মানে আসলে সবারই কিন্তু আসলে কি দরকার হবে। আচ্ছা, এখানে নয়েজ আসতেছে কেন? সবাই মিউট করে রাখি নিজেকে। ওকে। তো যেটা বলছিলাম, তো সবারই কিন্তু দিন শেষে কম বেশি ওয়েবসাইট কিন্তু দরকার হয়, এবং ওয়েবসাইটের নলেজের কিন্তু দরকার হয়। তো সেই জন্য আমি বলতে পারি যে ওয়েব ডিজাইন নিয়ে যদি আপনি স্কিল অ্যাকুয়ার করেন, অবশ্যই আপনার অনেক বেশি সুযোগ সৃষ্টি হবে, এবং অনেক ভালো কিছু করা অনেক সহজ হয়ে যাবে।
আচ্ছা, এখন ওয়েব ডিজাইন আমরা বুঝলাম কি এবং কেন শিখবো সেই জিনিসটাও বুঝলাম। এখন কিভাবে শিখবো, তো কিভাবে শিখবো এই জার্নিটাই হবে হচ্ছে আমাদের এই 3 দিন বুট ক্যাম্পে। কিভাবে শিখতে হবে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হবে। তো কথা আর না বাড়িয়ে আমরা শেখা শুরু শুরু করি, চলেন। তো শেখা শুরু করার জন্য আমার ফার্স্টেই আপনার কম্পিউটারটাকে সেট আপ করা দরকার। আপনার কম্পিউটারে কিছু জিনিস লাগবে। যেমন একটা ডক্টর যদি তার মানে একটা রোগীকে যদি সেবা দিতে চায়, তাহলে তার কি লাগে? কিছু যন্ত্র লাগে না? তারপরে ধরুন যে আপনি ছবি এডিট করতে চান, আপনার কি সফটওয়্যার দরকার হয় না? তো মানে সব কাজের জন্যই কিছু না কিছু জিনিস কিন্তু রিকোয়ার্ড, মানে কিছু লাগে। তো আমাদের ওয়েব ডিজাইন করতে গেলেও আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। তো ফার্স্টে আমাদের যেটা প্রয়োজন হবে একটা এডিটর, এটাকে বলা হয় টেক্সট এডিটর। ঠিক আছে, অনেকে কোড এডিটর বলেও থাকে। তো যে কোনো একটা এডিটর আমাদের দরকার হবে। তো কেউ যদি এখানে থাকেন অলরেডি যে এই এডিটর ইউজ করেন, লাইক আপনি হতে পারে আপনি ধরেন নোটপ্যাড প্লাস প্লাস বা ভিএস কোড, সাবলাইম টেক্সট আর যে কোনো এডিটর। অনেকে হয়তো এগুলোর নামই শুনেন নাই, তাই না? আমি আসলে ধরে নিচ্ছি আপনি নামই শুনেন নাই। তো সেই ক্ষেত্রে আপনি এই ভিএস কোড সফটওয়্যারটা এখনই ইনস্টল করে ফেলবেন আপনার পিসিতে। তো কিভাবে ইনস্টল করব? এই যে ভিএস কোডটা, জাস্ট গুগলে যদি ভিএস কোড লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে পেয়ে যাবেন। ভিএস কোড লিখে গুগলে সার্চ করলেই আপনি এই যে ভিএস কোডের এই ডাউনলোড অপশনটা পাবেন। এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড অপশনে গেলে বলবে কোথায় কিসের জন্য ডাউনলোড করবা। এই যে আপনি উইন্ডোজের জন্য ক্লিক করবেন, তাহলে দেখবেন এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ডাউনলোড হয়ে গেলে এটা নর্মাল সফটওয়্যারের মতো নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলবেন। তো এই সফটওয়্যারটা যদি আপনি ইনস্টল করেন, তাহলে এই যে আপনি এরকম একটা ভিজুয়াল স্টুডিও কোড দেখতে পারবেন। আপনার কম্পিউটারে অ্যাড হয়ে গেছে ভিজুয়াল স্টুডিও কোড। এই সফটওয়্যারটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার। এই যে আমরা যে মাইক্রো অ্যাডোবি ফটোশপ অর মাইক্রোসফট ওয়ার্ড চালাই, এটার মতোই ওদেরও একটা সফটওয়্যার হচ্ছে এই ভিজুয়াল স্টুডিও কোডটা। ঠিক আছে, খুবই জনপ্রিয় কোড এডিটর। তবে কেউ যদি অন্য কোনো কোড এডিটরে আগে থেকে কমফোর্ট থাকেন, ওইটা ইউজ করতে পারেন, এটা বাধ্যতামূলক না। তারপরে আমাদের একটা ব্রাউজার লাগবে, যেটা আমাদের সবার আছে, কারোরই ইনস্টল করার দরকার হবে না আই থিঙ্ক, তাই না? আমাদের সবারই সফটওয়্যার কিন্তু কোনো না কোনো ব্রাউজার আছে। লাইক অনেকের ক্রোম আছে, অনেকের ফায়ারফক্স আছে, অনেকের অপেরা আছে, ব্রেভ ব্রাউজার আছে। যে কোনো ব্রাউজার হলেই আমাদের চলবে। ঠিক আছে। তো বাট আমরা আসলে ডেভেলপমেন্টের জন্য ক্রোম বা ফায়ারফক্সে আসলে বেশি ইউজ করে থাকি, কারণ এই দুইটা পপুলার। তো ক্রোম তো আরো বেশি পপুলার, ক্রোম থাকলেও এনাফ। তো এই সফটওয়্যার ইনস্টলেশনের পার্টটুকু আশা করি যে সবাই বুঝতে পারছেন। কারো কি সফটওয়্যার ইনস্টলেশনের পার্ট নিয়ে কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা থাকলে করতে পারেন, আনমিউট করে আপনি বলতে পারেন। সফটওয়্যার ফার্স্টে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? যে আমি যেরকম ক্লিক করে ডাউনলোড করলাম, এটা ডাউনলোড কমপ্লিট হতে আমার একটু টাইম লাগবে, 1.5 মিনিটের মতো। তো তারপরে জাস্ট ডবল ক্লিক করে ওপেন করে নেক্সট নেক্সট করলে ইনস্টল হয়ে যায়। বা এই রিলেটেড একটু ভিডিও রিসোর্স দেখতে পারেন, এটা তেমন কিছু না। আচ্ছা, তারপরে এটা ডাউনলোড হলে আমি দেখাই দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা একটু ফাইল এবং ফোল্ডার তৈরি করা আমাদের শিখতে হবে। আমাদের কম্পিউটারে আমরা কি করে ফাইল ফোল্ডার তৈরি করতে পারি। হোয়াট ইজ ফাইল, হোয়াট ইজ ফোল্ডার? আমরা সবাই ফাইল ফোল্ডারের মধ্যে আই হোপ পার্থক্য বুঝি, তাই না? তারপরেও আমি বলে দিচ্ছি ফোল্ডার কোনটা। লাইক এই যে এটা একটা ফোল্ডার, তাই না? এই ফোল্ডারের ভিতর অনেকগুলো ফাইল থাকে, মানে ফোল্ডারের ভিতর কিন্তু অনেকগুলো ফাইল থাকে। যেমন এখানে আমার একটা ফাইল আছে 1.csv। তো এরকম কিন্তু অনেক টাইপের ফাইল থাকে। লাইক এটা একটা সিএসভি ফাইল, এটা একটা স্ক্রিনশট ডট পিএনজি ফাইল, বা এই ধরনের ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে। ফোল্ডার আর ফাইল হচ্ছে ব্যাপারটা এটা। তো ফোল্ডার কিভাবে ওপেন করা হয় কম্পিউটারে? আপনি রাইট ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানেই ফোল্ডার তৈরি করতে চান, হতে পারে এই যে আমি এখন যেখানে আছি এটা বলা হয় ডেস্কটপ। তো ডেস্কটপে আমরা কিভাবে ফোল্ডার তৈরি করতে পারি? এই ডেস্কটপে এসে রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করলেই দেখেন এই যে একটা নিউ ফোল্ডার নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারে আমরা একটা নাম দিতে পারি, লাইক ফার্স্ট ডে আমরা নাম দিলাম। এই যে আমার একটা ফোল্ডার কিন্তু হয়ে গেল।
আমার মনে হয় আমরা সবাই ফোল্ডার তৈরি করতে পারি। কেউ আছে যে ফোল্ডার তৈরি করতে পারি না? আচ্ছা, বিসাইড আমি একটু দেখাই দিচ্ছি যে ভিএস কোড কিভাবে ইনস্টল করে। জাস্ট এই যে ভিএস কোডটা আপনি ডাউনলোড করবেন। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এটা জাস্ট ডবল ক্লিক করবে। আমাকে এটা ইনস্টল করতে দিবে না, কারণ আমাকে বলছে যে অলরেডি তোমার এখানে ইনস্টল করা আছে। বাট আপনার দেখবেন এরকম আসবে। এখানে জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করে করে আপনি কন্টিনিউ করবেন। ঠিক আছে? তারপর আমি আপনাদের গ্রুপে একটা ভিডিও শেয়ার করব, যাদের একটু প্রবলেম আছে তারা ভিডিওটা দেখে সলভ করে নিতে পারবে। ওকে। সো আমরা ফাইল আর ফোল্ডারে ছিলাম। তো এই যে আমি এই যে ফোল্ডার তৈরি করলাম, এটাই হচ্ছে আমার ফোল্ডার তৈরির ব্যাপারটা। তামিম কিছু বলতে চাচ্ছেন? এমনি তামিম। আচ্ছা, সবাই নিজেকে মিউট করে রাখি, ঠিক আছে? কথা না বললে কোনো আনমিউটের কোনো প্রয়োজন নেই, কারণ নয়েজ আসে। ওকে। তো আমরা যেখানে ছিলাম, যে আমরা কি করব, ফোল্ডার তৈরি করব। এবং ফোল্ডার তৈরি করার পর এই ফোল্ডারের ভিতর আমরা ফাইল নিয়ে কাজ করব, বিভিন্ন ফাইল তৈরি করব। তো আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব, আমি তো অলরেডি বলছি, আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব, ওয়েব ডিজাইনে কিন্তু আমাদের ফার্স্টে এইচটিএমএল নিয়ে কাজ করতে হবে। এইচটিএমএল কি আমরা এখনো জানি না, বাট এইচটিএমএল নিয়ে কাজ করতে গেলে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয়। এইটুকু আমাদের সবার এখনই জানা দরকার, এইচটিএমএল ফাইল তৈরি করা লাগবে। তো এইচটিএমএল ফাইল তৈরি করার আগে আপনার কম্পিউটারকে অবশ্যই একটা চেঞ্জ আনতে হবে আপনার কম্পিউটারে। যারা এখনো কোনোদিন চেঞ্জ করেন নাই, আজকে ফার্স্ট দেখে নেন যে আপনার কম্পিউটারে এই চেঞ্জটা কিভাবে করতে হয়। এই চেঞ্জটাকে আমরা বলতেছি, এই চেঞ্জটা কেন করতেছি আমি একটু বুঝাই দেই আপনাদের। আপনার যে কম্পিউটার, আপনার কম্পিউটারে দেখবেন বিভিন্ন ফাইল আপনি ইউজ করেন, তাই না? যেমন আপনি ধরেন যে একটা ছবি নিয়ে আসছেন। এই যে এটা একটা ছবি, জাঙ্কার্স ডট জেপিজি। তো এখানে এই ছবিটা কিন্তু দুইটা ফরম্যাটে হয়। ছবি মূলত দুইটা ফরম্যাটে আমরা বেশি দেখি, একটা হচ্ছে ডট জেপিজি আর একটা হচ্ছে ডট পিএনজি। আবার আপনারা যারা ভিডিও দেখেন, বিভিন্ন টাইপের ভিডিও দেখবেন, হয় এমপি4 হয়, বা ধরুন যে আমরা যদি দেখি আরো কি কি ফরম্যাট হয়, ডাব্লিউএমভি ফরম্যাট হয়। ঠিক আছে? আরো অনেকগুলো ফরম্যাট হয়। তো এই যে ডট দিয়ে যেটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন ফাইলের। যেমন আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল দেখেন, কেউ যদি কখনো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন দেখেন, এটা ডক্স হয়। এক্সেল ফাইলের ক্ষেত্রে এক্সেল এক্স হয়। তো এই ধরনের বিভিন্ন এক্সটেনশন থাকে। তো আপনি যদি ওয়েব ডিজাইন করতে চান, আপনাকে এই এক্সটেনশনসটা যেন দেখায় এই ব্যবস্থা করতে হবে। আপনারা দেখবেন আপনাদের কম্পিউটারে কিন্তু এই এক্সটেনশনসটা দেখায় না। সবার কম্পিউটারে দেখবেন এই এক্সটেনশনসটা কিন্তু দেখাচ্ছে না। আমার এখানে কিন্তু দেখায়, কিন্তু আপনাদের ওইখানে দেখায় না কেন? কারণ আপনারা একটা সেট আপ করেননি। এই সেট আপটা কিভাবে করে আমি একটু দেখাই দেই। সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে যাবেন। আপনি আপনার কম্পিউটারে যাবেন, যে কোনো একটা ড্রাইভে বা যেখানেই যান, কোনো একটা ড্রাইভে ঢুকেন বা যেখানেই থাকেন, আপনার পিসিতে গেলেই হলো, মাই কম্পিউটার আমরা যেটাকে বলি। এরপর আমরা এই যে থ্রি ডট যেটা আছে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট, থ্রি ডটে দেখছি আমরা অপশনটা তুলে নিয়েছে। আচ্ছা, অপশনটা তুলে নেয়নি, জাস্ট হাইড হয়ে আছে। থ্রি ডটে ক্লিক করব। আমার এই ল্যাপটপের স্ক্রিনটা ছোট, সেজন্য এটা হাইড হয়ে আছে। আমরা একটু স্ক্রল ডাউন করলেই দেখবে যে অপশনস নামে একটা, অপশনস নামে আমরা অপশন পাইছি। ঠিক আছে? এই নামে একটা অপশন আমরা পেয়েছি, এটার নাম হচ্ছে অপশনস। এই অপশনসটা আপনাকে খুঁজে বের করতে হবে। থ্রি ডট ক্লিক করে অপশনসে আসবেন, এবং অপশনসে আসার পর আপনি দেখবেন এখানে তিনটা ট্যাব আছে, জেনারেল, ভিউ এবং সার্চ। এখান থেকে ভিউ অপশনটা বেছে নেবেন, এবং ভিউ অপশন থেকে বেছে নিয়ে আপনি এখানে একটা অপশন দেখবেন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এবং আপনারা দেখবেন এটা টিক দেয়া আছে। তো টিক দেয়া থাকলে দেখেন আমার এখানে আর এক্সটেনশন গুলো দেখাবে না। দেখেন এতক্ষণ যে যে ডট সিএসভি ছিল, ডট জেপিজি ছিল, এগুলা কিন্তু আর নাই, জাস্ট ফাইলের নেম দেখাচ্ছে। কারণ কি?
ওই যে আমি আগের মতো করে ফেলছি, বাট আমরা যদি ওই অপশনসে যে এই কাজটা করে দেই, দেখেন ভিউতে যাব, অপশনসে যাব, সরি থ্রি ডটে যাব, অপশনসে যাব, এবং ভিউ থেকে আমরা জাস্ট দিয়ে দিব হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এটার পাশে যে চেক মার্কটা আছে মানে টিক দেয়া আছে, এই টিকটা আমরা উঠাই দিব। উঠাই দিয়ে এখানে ক্লিক করব অ্যাপ্লাই, দেন ওকে। এখন দেখেন আপনার সব ফাইলের আবার এক্সটেনশন কিন্তু দেখাচ্ছে। সব ফাইলের এক্সটেনশন দেখানোর ব্যাপারটা কি আমরা সেট আপ করতে পারবো কম্পিউটারে? কেউ আছেন যে মানে এটা বুঝেন নাই যে কিভাবে আপনার অপশনটা সেট আপ করতে হয়? ভিডিও তো থাকবে, আমরা সবাই দেখে করে ফেলতে পারবো আই হোপ। ওকে, তাহলে আমরা কি কি কাজ করলাম? ফার্স্টে আমরা করলাম হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, কি বুঝেন নাই? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ওকে, সো যাদের হয়তো এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আই হোপ যে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আসলে দুইটা কাজ করছি এখন পর্যন্ত আমাদের কম্পিউটারে। এক হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করা, আর একটা হচ্ছে এই যে ফাইল ফোল্ডার খোলা, এবং এই যে আমাদের ফাইলের যে এক্সটেনশন এটা অন করা। তো ফাইলের এক্সটেনশন যদি অন করা হয়ে যায়, এখন আমরা কি করব, একটা ফোল্ডার খুলবো। তো সবার উচিত হবে নিজের নামে একটা ফোল্ডার করা। লাইক আমার নাম সুজন, তাহলে আমি একটা ফোল্ডার খুলি, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডার থেকে আমার ফোল্ডারের নাম দিলাম সুজন। অল রাইট, এটাই কিন্তু একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার সুজন নামে ফোল্ডার কিন্তু আমি তৈরি করে ফেলছি। তো আপনারাও আপনাদের নামে তো ফোল্ডার তৈরি করবেন, এবং আপনারা কি করবেন, এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করবেন। কি ফাইল? টেক্সট ফাইল। কিভাবে? এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, রাইট ক্লিক করব, নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, আমরা এই ফাইলটা পেয়ে যাব। এটা দেখবেন ফাইলের নামটা এরকম আসে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। তো যারা দেখবেন যে ডট টিএক্সটি অপশনটা আসতেছে না, তাহলে কিন্তু আপনি কিন্তু ওই যে এক্সটেনশন অপশনটা কিন্তু আপনি এখনো ওপেন করতে পারেন নাই। তো অবশ্যই এই থ্রি ডটে ক্লিক করে অপশনস থেকে ভিউ এ যে এই যে হাইট এক্সটেনশন এই টিক মার্কটা উঠাই দিয়ে অ্যাপ্লাই এন্ড দেন ওকে করবেন। ঠিক আছে, এই ডট টিএক্সটি যদি আসে তাইলে অল রাইট, আপনি ঠিক আছেন, আপনি ঠিক পথেই হাঁটতেছেন। ঠিক আছে, তো এই পর্যায়ে এখন আমাদের যদি এই ফাইল তৈরি হয়ে যায়, এবার আমরা কি করব, এই ফাইলের রিনেম করব। রাইট ক্লিক করে আমরা রিনেমে যাব, এবং রিনেমে গিয়ে আমরা এটা রিনেম করব কি নামে? এটা রিনেম করব ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। ওয়াই ইন্ডেক্স ডট এইচটিএমএল? এটার একটা কারণ আছে, এটা আমরা তৃতীয় দিন গিয়ে জানবো, এখন বললে আমরা বুঝবো না। ঠিক আছে, এই জন্য আমরা তৃতীয় দিন যে বলবো। তবে কেউ কখনো নিজের নাম দিয়ে ডট এইচটিএমএল এরকম তৈরি করবেন না আপাতত। ইন্ডেক্স আমি তৈরি করছি, এটার অবশ্যই কারণ আছে। আহ কারণ মূল পাতা আসলে ইন্ডেক্স নামে হয়, আরো কিছু এক্সেট্রা কারণ আছে, এটা আমরা পরবর্তীতে জানবো। তো তাহলে আমাদের কি হলো, আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করলাম। এই ফাইলটা তৈরি করার পরে আপনারা একটা ম্যাজিক দেখবেন। কি ম্যাজিক দেখবেন? যে এই ফাইলের একটা আইকন চলে আসছে, আপনার ডিফল্ট ব্রাউজারের আইকন। কারো কারো ক্রোম, কারো কারো ফায়ারফক্স, কারো কারো মাইক্রোসফট এজ,
যে কোনো ব্রাউজারই দেখবেন আইকন আসবে, এবং এটার উপর ডবল ক্লিক করলে দেখবেন এটা আসলে ওই ওয়েব ব্রাউজারে ওপেন হচ্ছে, আপনার ওই ডিফল্ট ব্রাউজারে। ঠিক আছে, এই যে আমার ক্ষেত্রে এটা ফায়ারফক্সে ওপেন হয়েছে, আমার ফায়ারফক্স ডিফল্ট ব্রাউজার দেয়া তো, তাই এটাতে ওপেন হয়েছে। তো এখন আমরা যদি এই ফাইলে যদি কোড করি, তাহলেই কিন্তু আমরা কিন্তু আসলে এইচটিএমএল লেখা শুরু করে দিতে পারবো। তো সেই জন্য এবার আমি যে সফটওয়্যারটা ইনস্টল করেছি ভিজুয়াল স্টুডিও কোড, এই সফটওয়্যারটা আমরা সবাই ওপেন করে নিব কিভাবে। আপনি আপনার তো এখানে শর্টকাট পাবেনই, আমার আবার শর্টকাট বন্ধ করা আছে, বাট শর্টকাট নাও যদি পান, ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করলেই দেখবেন এই যে চলে আসছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটাতে জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করলেই দেখবেন এই যে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা কিন্তু চলে আসবে। তো চলে আসলে আপনি কি করবেন, এখান থেকে দেখেন, আচ্ছা এটা আমার আমার লেফট হ্যান্ডে আর একটা মনিটর চলছে, তো দ্যাটস ওয়াই এটা ঝামেলা করছে। আপনাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম করবে না। আচ্ছা, তো এখানে আমরা ভিএস কোডটা ওপেন করে এখান থেকে ফাইল ক্লিক করব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ভিএস কোডে আসলাম, তারপরে কোথায় ক্লিক করলাম, ফাইল, আমার বাম সাইডে ফাইল নামে একটা অপশন আছে, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে গিয়ে আমরা কি করব, এখানে দেখবো যে অনেক ফোল্ডার এখানে আমরা যেগুলো তৈরি করছি সেগুলো আছে। যে ডেস্কটপে যাব, এই যে আমার এখানে কি ফোল্ডার আমি তৈরি করলাম, এই যে সুজন নামে, তাই না? এই সুজন ফোল্ডার কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। তো এই সুজন ফোল্ডারটা আমরা একটু ওপেন করব। ওপেন করার পর দেখেন, আপনি দেখবেন যে ওই যে সুজন ফোল্ডার ওপেন হয়েছে এবং আপনার ফাইলটা দেখা যাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে এখন আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। এখন কথা হচ্ছে, ভাই এইচটিএমএল কোড লিখবেন, মানে এইচটিএমএল কি কাজ করে এটাই তো জানি না, কেন লিখবো সেটাও তো জানি না। তো সেটার আপনাদের একটা আইডিয়া দেই যে এইচটিএমএল আসলে কেন লিখবো। দেখেন, এই যে আপনারা facebook.com দেখতেছেন, এই facebook.com, এখানে আসলে যা যা দেখতেছেন সবকিছু কিসের কোড জানেন? এইচটিএমএল এর কোড। লাইক এই লেখাটা যদি আমরা যদি দেখি যেটা আসলে কি দিয়ে লেখা, এটা কিন্তু একটা এইচটিএমএল কোড। আপনি কিছুদিন পরে এটা বের করতে পারবেন যে এটা কি দিয়ে লেখা, বাট এখন হয়তো বুঝবেন না, আমি বের করছি। এটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলেই আপনি দেখতে পারবেন এটা কি দিয়ে, কি এইচটিএমএল কোড দিয়ে লেখা। এই যে এটা H2 নামে একটা ট্যাগের মধ্যে লেখা। এখন কথা হচ্ছে, ভাই আমরা তো ট্যাগ ট্যাগ চিনি না, আমরা আজকেই চিনবো এবং জেনারেটও করে ফেলতে পারবো এইচটিএমএল কোড। তো বাট জেনারেট করার আগে আমাদের একটু আইডিয়া লাগবে। তো সেই জন্য আপনাকে ফার্স্টে এইচটিএমএল এর একটা সিনট্যাক্স লিখতে হবে। সিনট্যাক্স, হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স মানে হচ্ছে একটা রুলস, যে রুলস এর মাধ্যমে আসলে আপনি কি করবেন, আপনি আপনার কোডিংটা শুরু করবেন। মানে প্রত্যেকটা কোড লেখারই কিছু বেসিক রুলস আছে। তো আপনি যদি এইচটিএমএল কোড লিখতে চান, আপনাকে কিছু সিনট্যাক্স আর কি ফলো করতে হবে। তো সেটার জন্য আমরা আপাতত, যেন আমাদের মুখস্থ না করা লাগে, আমরা শর্টকাটে করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি যে কোনো একটা এআই টুলের হেল্প নেই, লাইক ধরুন যে আমরা আমাদের ব্রাউজারে একটু ব্যাক করি এবং আমরা আজকে ফার্স্ট টাইম আমাদের এখানে ফার্স্ট একটা টুল ইউজ করব, এআই টুল, ChatGPT.com, যেটা খুবই পপুলার, ChatGPT.com। তো আমরা এই ChatGPT.com এ একটু যাই, বা যারা হয়তো ইউআরএলটা জানি না তারা ChatGPT লিখে সার্চ করতে পারি। ঠিক আছে, তো এই যে ChatGPT আসবে এবং এটা জাস্ট ক্লিক করে আপনি ওপেন করবেন। ঠিক আছে, এখানে ওপেন করার পর লগ ইন করতে বলবে, আমার এখানে লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই এটা এই যে ChatGPT.com এ আমাকে নিয়ে আসছে। এবং ChatGPT.com এ এসে আমি কি করব, আচ্ছা অনেকে দেখছি মেসেজ করছে প্রবলেম হচ্ছে, আপনারা তো জয়েন করেছেন, আপনাদের তো প্রবলেম হচ্ছে না, তাহলে তাদের কি প্রবলেম?
যেখানে ছিলাম, তো আমরা চ্যাট জিপিটি কে এই এইচটিএমএল এর সিনট্যাক্স কোডটা আমরা জিজ্ঞেস করব, দেখি সে দিতে পারে কিনা। আমরা এখানে এসে লিখব এইচটিএমএল সিনট্যাক্স। আসেন, এটা লিখেই আমরা ইন্টার প্রেস করি, দেখি আমাদের সিনট্যাক্সটা আসে কিনা। দেখেন এইচটিএমএল এর যে ফার্স্ট সিনট্যাক্স এটা কিন্তু চলে আসছে। এইটা যদি আপনি যদি কয়েকবার যদি দেখেন এবং দেখে দেখে যদি লেখেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার কাছে একসময় মুখস্থ হয়ে যাবে। আমাদের হয়তো আজকে জেনারেট করতে হচ্ছে, বাট একসময় এটা কিন্তু জেনারেট করা লাগবে না। তো এখানে আসলে আবার ওরা বলেও দিচ্ছে কোনটা কি কাজের আসলে লাগতেছে, এই সিনট্যাক্সটা যে আসছে কোথায় কি আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা কপি করে আমাদের এখানে index.html আমরা দিয়ে দিতে পারি। এটা আমরা না বুঝেই দিলাম, কপি করে জাস্ট নিয়ে এসে দিচ্ছি। আমরা একটু সেভ করি। সেভ করে কিভাবে? এটা কন্ট্রোল এস, কন্ট্রোল এস, বা ফাইল থেকে যদি আপনি দেখেন এই যে সেভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব? আমরা যদি এবার আমাদের আমাদের ফোল্ডারে আসি, আমাদের যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি এই ফোল্ডারে এই ফাইলের উপর যদি একটা ডাবল ক্লিক করি, দেখবো আমাদের একটা টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে, একটা লেখা আসছে, একটা প্যারাগ্রাফ নামে আর একটা লেখা আসছে, দুইটা কিন্তু আমাদের জিনিস চলে আসছে। কিন্তু আমরা কিন্তু জাস্ট এআই টুলের হেল্প নিয়ে এই কোডটুকু কিন্তু পেস্ট করেছি। এখন কথা হচ্ছে কোনটা কি জন্য আসতেছে আমরা একটু বুঝবো, এবং আসলে তারা কি কি দিল। চাইলে কিন্তু আপনি কিন্তু এটা আমার কথা না শুনে আপনি এআই টুলটা যদি একটু ভালো করে ফলো করেন, তাহলেও কিন্তু বুঝতে পারবেন ও আসলে বলে দিছে। যেমন ডক টাইপ এইচটিএমএল, এই লেখাটার মানে কি? ডিফাইন দ্য ডকুমেন্ট এইচটিএমএল ফাইল। মানে আপনার যে ফাইলটা, যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট, এটা আপনি ফার্স্ট টেমপ্লেটেই বলছেন। আপনার ডকুমেন্টটা যে এইচটিএমএল এটাই আপনি ফার্স্টে বলছেন। তারপরে এইচটিএমএল আসলে মূলত ট্যাগ বেস করে কাজ করে। এইচটিএমএল এ যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই ট্যাগ। তো মূলত দুইটা ট্যাগ দিয়ে আসলে এইচটিএমএল শুরু হয়, একটা হচ্ছে এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ। এর ভিতর আসলে এইচটিএমএল এর যাবতীয় কোডগুলো নিয়ে কাজ করা হয়। হেড একটা এবং বডি একটা, এই দুইটা ট্যাগের মধ্যে আমরা আসলে কাজ করি। তো হেডের মধ্যে এখানে কিছু কোড আছে, আপাতত এই কোডগুলো আমাদের লাগবে না, আমরা কেটে দিচ্ছি, এআই টুল দিছে, আমরা আপাতত রাখলাম না, জাস্ট টাইটেলটা থাকলো। আর বডির মধ্যে দেখেন এই দুইটা ট্যাগ আছে। তো এর মধ্যে আমরা এখন হেডের ফার্স্টের এই টাইটেলটা যদি আমরা বোঝার ট্রাই করি, এই টাইটেলটা আসলে কি? এই টাইটেলটা হচ্ছে, দেখেন আমরা যখন আমরা কি ওই ট্যাবটা কেটে দিয়েছি? আচ্ছা, ইনকগনিটোটা কেটে দিয়েছি, তারপরে আমি আবার একটু ওপেন করি। যে লাইক আপনি facebook.com এ ঢুকেছেন, ফেসবুকে ডট কমে ঢোকার পর এই যে দেখেন উপরে লেখা আছে কি, ফেসবুক হাইফেন লগ ইন অর সাইন আপ। এই লেখাটাই কিন্তু আসলে আপনার টাইটেলের কাজটা। ঠিক আছে, তারপরে ধরেন আপনি google.com-এ যান, দেখি google.com-এ যান, দেখেন এখানে লেখা আসছে গুগল, এটাও কিন্তু একটা টাইটেল। ঠিক আছে, তো আমরা ধরেন আমরা চাই যে আমাদের পেজে দেখাক ফার্স্ট ডে বুট ক্যাম্প, তাহলে এখানে আপনি জাস্ট এটা লিখে দেন এবং আপনি এটা ওপেন করেন। এবার পেজটা ওপেন করেন, দেখেন আপনার এখানে লেখা আছে ফার্স্ট ডে বুট ক্যাম্প। তো আমরা ধরেন আমরা তো আসলে এই ফার্স্ট ডে বুট ক্যাম্প লিখবো না, আমরা যে যার নিজের নাম লিখবো। আমি ধরেন যে আমার নাম সুজন, আমি সুজন লিখলাম, তাহলে কি হলো? আমার পেজের উপরে কিন্তু দেখাবে সুজন। আমরা যেহেতু ওয়েব ডিজাইনার হব, লিখতে পারি সুজন হাইফেন ওয়েব ডিজাইনার। অলরাইট, আমরা রিলোড করি, দেখেন এখানে তাই আসছে। মানে এইটা কোথা থেকে আসতেছে আমরা কিন্তু আজকের আগে কোনোদিন জানতাম না, বাট আজ কিন্তু আই হোপ যে আপনারা আইডিয়া পেয়ে গেছেন। এতটুকুর মধ্যে যার যার কঠিন মনে হয়েছে, যে অনেক কঠিন লাগতেছে, ঠিক আছে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। যে কোনো জিনিসই কঠিন কি কখন? যখন আপনি প্রথম দেখেন। আপনি ছোটবেলার কথা মনে করে দেখেন, আপনাকে যখন দেখাইছে 1 আর 1 যোগ করলে 2 হয়, প্রথম যেদিন আপনি দেখেছেন সেদিন ওইটাও আপনার কাছে কঠিন লাগছিল। বাট আজকে কিন্তু আপনি কিন্তু বললে বলবেন এটা আবার কি শিখানোর আছে, 1 আর 2। তো এই ব্যাপারটাও আসলে তাই, আপনি আজকে ফার্স্ট দেখছেন তাই একটু কঠিন লাগতেছে, বাট এটা যখন
আপনি নিজে একবার দুইবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক ইজি লাগবে। যাই হোক, আমরা এই লেখাটা লিখলাম। এখন দিস ইজ এ হেডিং, এই লেখাটা, এই লেখায় ধরেন যে আমি আমাদের একটা নাম লিখতে চাই, আমার নাম। তাহলে আমরা এখানে আমার নাম না লিখে সব জায়গায় আমার নামটা ইউজ করা কেমন হয়, আমি একটু এডু পরিবার লিখি, এডু পরিবার, এবং হাইফেন দিয়ে লিখে দেই ডিজিটাল স্কেল। রিলোড করে দেখি এই লেখাটা আসছে কিনা। দেখেন এই লেখাটা আসছে। তাহলে এই লেখাটা আসলে কিভাবে আসলো, প্রশ্ন হচ্ছে এটা। এই যে একটা ট্যাগের মাধ্যমে আসছে, এটা একটা ট্যাগ। এখন ট্যাগ ভাইয়া আবার ট্যাগ কোনটাকে বুঝাচ্ছেন? তো এই জিনিসটাই আমি এখন আপনাদের একটু বুঝাবো, ট্যাগটা আসলে কি। এইচটিএমএল এ যা কিছু আছে সবকিছুই কিন্তু ট্যাগ। এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, ঠিক আছে? এভরিথিং ইজ ট্যাগ। আর একটা জিনিস আছে অ্যাট্রিবিউট। এই যে বিভিন্ন ট্যাগের মধ্যে যদি কিছু ইউজ করেন, আমরা সামনে ইউজ করবো, এখন ইউজ করা হচ্ছে না, বাট এটা একটা এক্সাম্পল। এই যে ল্যাংটা, ল্যাং যে ব্যাপারটা আছে, ল্যাং ইকুয়াল ইএন, এটা একটা অ্যাট্রিবিউট। আরো অ্যাট্রিবিউট সামনে আসবে, বাট অ্যাট্রিবিউট বাদে এই ট্যাগ আছে আর অ্যাট্রিবিউট আছে, এই দুইটা জিনিস আসলে এইচটিএমএল এ এক্সিস্ট করে। তো এইটা আসলে কি ট্যাগ? এটা আসলে বলা হয় H1 ট্যাগ। H ফর হেডিং, আর 1 ফর 1, মানে এটা হেডিং 1 ট্যাগ, সবচেয়ে বড় হেডিং এটা। আমরা যখন কোনো নিউজ পেপার দেখি, লাইক ধরুন যে আপনি আসলে বিডি নিউজ দেখবেন, BD News 24, আমরা ধরে নিচ্ছি। এই BDNews24.com-এ গেলে আপনারা দেখবেন যে এখানে যে নিউজগুলো হচ্ছে, এই নিউজগুলোর যে বড় বড় টাইটেল, এই টাইটেল গুলা কিন্তু H1 দিয়ে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো এগুলো আসলে H1 দিয়েই তৈরি হয়। তো আমরাও যদি বড় টাইপের কিছু তৈরি করি, তখন আমরা H1 ইউজ করি। বাট H1ই শুধু যে আছে এরকম নাই, H1 থেকে H6 পর্যন্ত আছে। আমরা একটা H6 তৈরি করি। তো H6, H6 কিভাবে লিখবো? ফার্স্টে লেস দ্যান অ্যারো। লেস দ্যান অ্যারোটা কোথায় থাকে কিবোর্ডে? এম এর ঠিক ডানেই। এম এর ঠিক ডানে শিফট চেপে যদি আপনি এম এর ডানেরটা চাপেন, দেখবেন যে এই লেস দ্যানটা চলে আসবে। H6, এটার পরে লিখবেন এবং তারপরে গ্রেটার দ্যান সাইন দিবেন। গ্রেটার দ্যান সাইন দেওয়ার পর আপনি এখানে আপনার কন্টেন্টটা লিখবেন, যে কি লেখা দেখাতে চাচ্ছেন। লাইক দিস ইজ মাই H6, দিস ইজ মাই H6, এই লেখাটা লিখলাম আমি। এখানে কিন্তু আপনি আপনার নামটাও কিন্তু লিখতে পারেন, তাহলেও কোনো প্রবলেম নাই। জাস্ট আমি আমার এক্সাম্পল দিচ্ছি। তারপরে এই H6 যে শুরু করলেন, H6 শেষ করলেন, এটা তো বলেন নাই, শেষটা বলে দিতে হবে। কিভাবে? আপনি এখানে আর একবার লেস দ্যান লিখবেন, এবার লেস দ্যানের পরে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ কোনটা? এই যে এটা, এই যে এটাকে বলে স্ল্যাশ, ঠিক আছে? এটার একটা নাম আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলে। আমরা হয়তো আজকে ফার্স্ট শুনলাম, ধীরে ধীরে শিখে যাব। তো এখানে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশটা দিতে হয়, এবং তারপরে তারপরে আপনি এইভাবে আমার এখানে আসতেছে, হ্যাঁ, এইভাবে আপনি জাস্ট বলে দিবেন, এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিবেন এবং H6 লিখবেন, তারপরে গ্রেটার দেন যে সাইনটা, এটা লিখবেন। তো সব সময় মনে রাখবেন যে এইচটিএমএল লিখতে গেলেই আপনাকে এইভাবে শুরু করতে হয়, লেস দ্যান লিখতে হয়, তারপরে ট্যাগের নামটা লিখতে হয়। ট্যাগ নেম, আমরা অনেক অনেক ট্যাগ নেম শিখবো পরে। আর শেষ করতে হয় হচ্ছে লেস দ্যান স্ল্যাশ ট্যাগ নেম দিয়ে। তো এখন যদি আর একটা ট্যাগের কথা আমি যদি বলি, লাইক পিট প্যারাগ্রাফ ট্যাগ, দেখেন এই যে পি ট্যাগও কিন্তু একইভাবে, মানে রুলস একটাই। তো ট্যাগ হয়তো আমাদের অনেকগুলো দেখতে হবে, বাট রুলস একটাই, আসলে এইভাবে লেখে। আর একটা সহজ ট্যাগ আছে যেটা এই রুলস ফলো করে না, সেটা একাই শুরু একাই শেষ, এটাই শুরু এইটাই শেষ, এরকম ট্যাগ আছে। তো এই দুই টাইপের ট্যাগ আছে, যারা একাই শুরু একাই শেষ, মানে সিঙ্গেল থাকে, এদের বলা হয় সিঙ্গেল ট্যাগ। আর এই যে যারা এরকম একবার শুরু হয় একবার শেষ হয়, এদের বলা হয় ডাবল ট্যাগ, ঠিক আছে? তো আমরা আসলে শুধুমাত্র ডাবল ট্যাগ আপাতত ইউজ করছি, সিঙ্গেল ট্যাগ এখনো ইউজ করিনি। তো এই যে আমরা এটাই করলাম, এটা একটু সেভ করি, সেভ করে দেখি এই লেখাটা কেমন আসে। রিলোড করি, দেখেন দিস ইজ মাই H6, এটা আসছে।
এটা কিন্তু অনেক ছোট আসছে। কারণ কি, H6 হচ্ছে সবচেয়ে ছোট, হেডিং এর ভিতর সবচেয়ে ছোট। আর আমরা যদি এটা হেডিং 2 বানিয়ে দেই, দেখেন H2 বানিয়ে দেই, তাহলে এটা দেখবেন একটু বড় দেখাবে। এই যে দিস ইজ মাই H6। তো এইভাবে আসলে আমরা ট্যাগ দিব। তো আমরা আমরা যদি এই চ্যাট জিপিটি থেকে যদি একটা এইচটিএমএল পেজ যদি ডিজাইন করে নিতে চাই, যে লাইক ডিজাইন এ বেসিক এইচটিএমএল পেজ where all my information exist, মানে আমি কি বললাম, যে তুমি একটা এইচটিএমএল পেজ বানাও যেখানে অল ইনফরমেশন এক্সিস্ট, বা আমরা আসলে সহজ করে বলতে পারি where I can put my CV, বা আমরা আসলে আরো সহজ করে বলি, জান আপনাদের জন্য একদম সহজ করে বলি, ডিজাইন এ সিভি এইচটিএমএল ফাইল উইথ অনলি এইচটিএমএল। ঠিক আছে, অনলি এইচটিএমএল বলে দিবেন ফার্স্টে। কারণ কি, মানে ওকে বল না, যদি আপনি লিমিট করে দেন, ওই এইচটিএমএল ছাড়াও সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে দিতে পারে। তো শুধু এইচটিএমএল যেন দেয়, এটা যেন বলে দেন, তাহলে আসলে আপনাদের এইচটিএমএলটা শিখতে হেল্প হবে। তো দেখেন ও সিবি বা রিজমি টাইপ একটা এইচটিএমএল ফাইল তৈরি করতেছে, দেখেন। দেখেন ও কিন্তু কোড লিখছে, আমরা কিন্তু এখনো কিন্তু এত কোড কিন্তু লিখিনি। আমরা এটা ধীরে ধীরে শিখবো কোডটা, আমাদের যে ফার্স্ট দিনে এক্সপার্ট হয়ে যেতে হবে তা কিন্তু না। আমরা এটা ধীরে ধীরে শিখবো। ও একদিনে লিখছে, আমরা এই H2 একদিন লিখবো, প্যারাগ্রাফটা একদিন শিখবো, তাহলে আমাদের কাছে ইজি হবে। তো দেখেন এই যে আমাদের এইচটিএমএল কোডটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই কোডটা আমরা একটু আমাদের ব্রাউজারে, আমাদের এডিটরে দিয়ে দেই, দিয়ে এখন একটু সেভ করে রিলোড করি, দেখি কেমন আসছে। দেখেন একটা সিভির মতো একটা ওয়েবসাইট কিন্তু আমাদের কিন্তু সে ডিজাইন করে দিয়ে দিচ্ছে। এখন আমি জাস্ট এটাতে কি করব, আমার মতো আমি কন্টেন্ট গুলো চেঞ্জ করব। লাইক এখানে এই H2 দিয়ে নাম, H1 দিয়ে নামটা দিচ্ছে, আমি আমার এখানে নাম দিয়ে দিলাম সুজন কুমার। তারপরে এখানে সিবি ইমেলটা চেয়েছে, তো আমি ধরেন যে আমার ইমেলটা দিয়ে দিলাম যে sujon@gmail.com। এখানে ফোন নাম্বার চেয়েছে, আমি ধরেন যে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যে এরকম একটা ফোন নাম্বার। তো এইভাবে কিন্তু আমি আমার সব ইনফরমেশন গুলো জাস্ট চেঞ্জ করে দিলেই আমার কিন্তু একটা রিজুমি কিন্তু রেডি। এআই যখন আপনাকে হেল্প করবে, তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু কোড কিন্তু এডিট করে কিন্তু কাজ করতে পারবেন। বাট এখানে সবাই কিন্তু সবকিছু বুঝি নাই। কেউ যদি মনে করেন যে তাহলে তো এআই আছেই, কোড তাহলে মানে কি করতে হবে, কোড আমার আসলে দরকার কি, আমার শেখার দরকার কি, আপনি যদি মানে এই index.html ফাইল যে তৈরি করতে হয়, এটাই তো আমরা অনেকে জানতাম না, তাই না? আজকেই প্রথম জানলাম। এটা কি এআই করে দিচ্ছে? টেমপ্লেটটা তো আপনাকে তৈরি করতে হবে, ভিতরে কোডটা। ধরেন যে আপনার আসলে কোনো কারণে মনে হচ্ছে এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমি লেখাটা ছোট করতে চাই, বা ছোটটা আমি একটা পারফেক্ট সাইজে দিতে চাই, তখন কিন্তু আপনাকে নিজেকে লিখতে হবে। এআই কে যদি বলেন ছোট করে দাও, ও হয়তো একবারে ছোট করে দিবে, না হলে একবারে বড় করে দিবে, তাহলে তো হলো না। আপনি আপনার নিজের স্টাইলে আপনি দিতে চান, তখন কিন্তু আপনাকে নিজেকেই চেঞ্জটা করতে হবে। বাট কোডটা হয়তো জেনারেট করে নেবেন, বাট এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তো এআই এর হেল্প নিতে হবে। এআই আপনাকে এই কোডটাই লিখতেই হয়তো আমাদের 2 দিন 3 দিন সময় লাগতো, বাট আমি এখন ইনস্ট্যান্ট এটা তৈরি করে ফেলতে পারছি। এআই আপনাকে আপনার কাজকে বুস্ট করবে, আপনাকে আপনাকে হেল্প করবে, বাট এআই আপনাকে রিপ্লেস করে ফেলবে, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমরা এই যে এআই দিয়ে যে এইভাবে কোড জেনারেট করে করে ফেললাম, কারো কাছে কি এই ব্যাপারটা কঠিন লাগছে? কেউ আছেন? আমি একটু আনমিউট অপশন দিই আপনাদের। হুম, হ্যান্ড রেজ করতে পারেন যারা আসলে কিছু বলতে চান, যাদের কঠিন মনে হয়েছে একটু হ্যান্ড রেজ করতে পারেন, আমি কোশ্চেন নিব।
সবার কাছেই সহজ মনে হয়েছে, তাহলে তাহলে তো দারুণ ব্যাপার, এটা পজিটিভ। বাট কেউ যদি মানে কঠিন লাগা সত্ত্বেও শেয়ার না করেন, প্রবলেম নাই আসলে। লাগতেই পারে কঠিন, বাট আপনার কাছে পরবর্তীতে দেখবেন এটা ইজি মনে হবে। আমরা আসলে সামারি যদি করি, আসলে কিছুই কিন্তু আজকে তেমন একটা কোনো কাজ করি নাই, বাট আমাদের ওয়েব পেজ কিন্তু, বেসিক ওয়েব পেজ ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি একটু সামারি করি, আমরা আজকে কি কি করলাম বলেন তো। আমরা ভিএস কোড সফটওয়্যার ইনস্টল করা, এটা কি কোনো কাজ হলো? মানে এইটা তো সফটওয়্যার ইনস্টল করা কোনো ব্যাপারই না, এটা 5 মিনিটে শেখা যায়। তারপরে আমরা কি করলাম, যে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন যেন দেখা যায় এটা অন করলাম। তারপরে আমরা একটা index.html ফাইল তৈরি করছি, আমরা চ্যাট জিপিটি তে যে কোড জেনারেট করে জাস্ট এখানে দিলাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেল। আমরা খুব সহজেই কিন্তু এটুক কিন্তু করে ফেলতে পারলাম। তো এখন এখানে একটা জিনিস মিসিং আছে। আমি যেটা চাইছিলাম যে একটা ইমেজ যদি দিত, যে আমার ওয়েব পেজে আমার একটা ছবি থাকবে, তাহলে বেটার লাগতো না? তো আমরা একটা ছবি দিব, চলেন আমরা একটা নিজেরা একটা কোড লিখে ফেলি। সেটা হচ্ছে ছবি দেওয়ার জন্য, ছবিকে আসলে আমরা নর্মালি কি বলে থাকি, ইমেজ বলে থাকি, তাই না? ইমেজ। তো আপনি যদি আপনার এইচটিএমএল ফাইলে ইমেজ দেখাতে চান, ইমেজের জন্য একটা ট্যাগ আছে আইএমজি, এবং এই ট্যাগটা সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, আইএমজি কি, একটা সিঙ্গেল ট্যাগ। এই সিঙ্গেল ট্যাগে আপনি কি করবেন, দেখেন এই সিঙ্গেল ট্যাগে আপনাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটার কিন্তু আবার ক্লোজিং হবে না, এরকম আইএমজি আর একটা হবে এরকম কিন্তু হবে না। ঠিক আছে, এটা জাস্ট একাই থাকবে। এখানে ইমেজ বসাবেন, তাহলে জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করেন এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স, মানে ইমেজের, ইমেজ তো বড় লেখা, এটার শর্ট ফর্ম আইএমজি, সোর্স তো বড় লেখা, এটার শর্ট ফর্ম এসআরসি। এইটার ভিতর এখন আপনি আপনার ইমেজের যে নামটা, এটা দিলেই ইমেজটা দেখাবে। তবে অবশ্যই ইমেজটা আপনার ফোল্ডারে থাকতে হবে। এখানে তো আমাদের ফোল্ডারে কোনো ইমেজ নাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি। চলেন আমি আমার ইমেজটাই নিয়ে আসি। ধরেন আমার এই ইমেজটা আমি দেখাতে চাই। ঠিক আছে, তো ইমেজটা আমি কপি করে নেই, কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে দিয়ে দেই। আচ্ছা, আমাদের ফোল্ডারের নাম কি ছিল? আমাদের ফোল্ডারের নাম ছিল হচ্ছে সুজন। এই ফোল্ডারে আমরা দিয়ে দিলাম, এবং ইমেজের নামটা আমরা চেঞ্জ করে জাস্ট সুজন.jpg রাখি। আর এখানে আমরা এসে এসআরসি তে জাস্ট লিখে দিব সুজন.jpg। তাহলেই দেখবেন ইমেজটা কিন্তু আমাদের পেজে কিন্তু চলে আসবে। রিলোড করি, দেখেন ইমেজ কিন্তু আসছে, বা ইমেজ অনেক বড় চলে আসছে। একটু ছোট করে দেখাইলে ভালো হতো না? তো এটা আমরা ছোট করে দিতে পারি। এটা আর একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, উইথ। উইথ মানে এটার প্রস্থটা কত হবে, লাইক 100 পিক্সেল আমরা দেই, মানে প্রস্থটা হবে 100 পিক্সেল। দেখেন এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। 100 পিক্সেল ছোট মনে হচ্ছে, আপনি 200 পিক্সেল দেন, তাহলে আর একটু বড় দেখাবে। পিক্সেল আবার কি? পিক্সেল তো আমরা এতদিন দেখিনি। পিক্সেল হচ্ছে আমরা যখন ওয়েব পেজে কাজ করি, এটা আসলে পিক্সেলে হিসাব হয়। ঠিক আছে, আমরা ইঞ্চি শিখছি, সেন্টিমিটার শিখছি, এরকম পিক্সেল আর একটা ইউনিট, বাট এটা ওয়েবের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এই যে আমরা দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু পার্সেন্টও ইউজ করতে পারেন। ঠিক আছে, 10%, 20% এরকম দিতে পারেন। তাহলে আমাদের কিন্তু একটা বেসিক এইচটিএমএল পেজ কিন্তু ডিজাইন হয়ে গেল। এখন আমাদের কি কাজ হবে, আমাদের আসলে এই ট্যাগ গুলো একটু বুঝতে হবে, যে এই ট্যাগ গুলো আসলে কিভাবে কোনটা কাজ করছে। অলরেডি আমরা কিছু ট্যাগ শিখছি, তাই না? H1, H2, এটা তো আমরা জানি। নতুন কি আসলো, পি ট্যাগ। পি ট্যাগটার কাজ কি, মানে এই যে ইমেলটা যে আসছে এইরকম স্টাইলে যদি আমরা লেখাতে দেখাতে চাই, তখন আমরা পি ট্যাগ ইউজ করি। আর এরকম এই যে বোল্ড করে লেখা দেখানোর জন্য, হেডিং টাইপের লেখা দেখানোর জন্য আমরা হেডিং ট্যাগ গুলো ইউজ করি। হেডিং 2 হতে পারে, 3 হতে পারে, এরকম। আর পি ট্যাগ তো আমরা অলরেডি দেখলাম। আর একটা নতুন ট্যাগ আসছে, সেটা হচ্ছে ইউএল ট্যাগ। ইউএল ট্যাগটা তো আমরা মানে কি, এটা জিনিসটা কি আমরা যদি দেখি, ইউএল ট্যাগটা আসলে এই যে এটার কাজ করতেছে। এই যে পাশে একটা দেখেন বুলেট আইকন দিয়ে, মানে একটা ছোট্ট একটা সার্কেল ডট আছে না, ডট দিয়ে এই যে এখানে লিখে দিছে ব্যাচেলর অফ।
তো এই ডট আনার জন্য আসলে এই ইউএল ট্যাগটা ইউজ হয়, এটাকে বলা হয় আনঅর্ডারেড লিস্ট। আনঅর্ডারেড লিস্ট মানে ডট ডট দিয়ে যদি কোনো লিস্ট আপনি তৈরি করতে চান, এই যে এডুকেশন আমার আছে কি ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, আমরা যে আর একটা এডুকেশন অ্যাড করতে চাই, তখন এই ইউএল ট্যাগের মধ্যে আমরা আর একটা এলআই ট্যাগ অ্যাড করতে পারি। দেখেন এলআই মানে কি, এলআই হচ্ছে লিস্ট আইটেম। তো এই এলআই এর মধ্যে আমরা দিলাম যে লাইক আমার স্কুল কলেজের নামটাতে, লাইক যশোর পলিটেকনিক, এরকম আমি একটা নাম দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমরা যদি একবার রিলোড করে দেখি, দেখেন এটা কিন্তু আসছে, এই যে ডট দিয়ে আর একটা লেখা আসছে। তো আপনি ইউএল ট্যাগের ঠিক মাঝখানে যখন এলআই এরকম দিবেন তখন এটা, তারপরে আমরা ধরুন যে এখানে আর একটা কলেজের নাম দিলাম যে ঢাকা কলেজ, দেখেন এটা এরকম করে আসবে। মানে আপনি কিন্তু আসলে জিনিসটা ট্রাই করেই দেখে শিখতে পারেন আসলে জিনিসটা কিভাবে কাজ করছে, তেমন কোনো কঠিন ব্যাপার কিন্তু না। বাহ, এইগুলো তো কালো হয়েছিল, আমারটা কেন আবার এরকম হলো, আপনার প্রশ্ন আসতে পারে না কালো কি করে হলো, এটা আসলে এই যে স্ট্রং নামে একটা ট্যাগ ইউজ করছে দিয়ে এটা কালো করে দিছে। লাইক ঢাকা লেখাটা আপনি কালো করতে চান, তাহলে আর একটা ট্যাগ আপনাকে ইউজ করতে হবে স্ট্রং। এই যে স্ট্রং দিয়ে দেখেন আপনি ঢাকা কিন্তু এই যে এইভাবে লিখে ফেলতে পারছেন। তাহলে দেখেন এখন ঢাকা লেখাটা কিন্তু এরকমই। তো এখানে আসলে এই ইউএল ট্যাগটা ইউজ করা হয়েছে। দেখেন আর কোনো কিছু আছে, আর কোনো কিছু আছে যেটা আমরা বুঝবো না? পুরা টেমপ্লেটের কাজে কিন্তু দেখেন মাত্র দুইটা তিনটা জিনিস শিখে কিন্তু হয়ে গেল, এবং আমার একটা বেসিক ওয়েব পেজ কিন্তু দাঁড়িয়ে গেছে। তো এইচটিএমএল এর কাজ ঠিক এতটুকুই, বেসিক স্ট্রাকচারটা আপনার তৈরি করা, বেসিক স্ট্রাকচার। আপনি বলতে পারেন যে আপনার বিল্ডিং এর ঠিক ফাউন্ডেশনের মতো এটা কাজ করে। এখন এই লেখাটা হয়তো আপনি চান যে লেখাটা সেন্টার হোক, ইমেজটা গোল হোক, যেমন আমার ওয়েবসাইটে ছিল, তাই না? তো এই কাজগুলোর জন্য কিন্তু আমাদের সিএসএস দরকার হবে, এটা আমরা নেক্সট দিন শিখবো। আজকে আমাদের মূল ব্যাপার ছিল হচ্ছে ফাউন্ডেশনটা দাঁড় করানো। তো আপনারা আপনাদের এআই টুলটা ইউজ করে, প্লাস আমি আজকে যা যা দেখালাম এই জিনিসগুলো ইউজ করে আপনাদের এরকম একটা বেসিক এইচটিএমএল স্ট্রাকচার দাঁড় করাবেন, আপনাদের একটা সিভি এরকম বানাবেন। যদি বানাতে পারেন, আমি ধরে নিব যে হ্যাঁ আপনি এইচটিএমএল এর জার্নি শুরু করছেন এবং আপনি এইচটিএমএল কন্টিনিউ করতে পারবেন। এমন কেউ আছি যে না এর পরেও আমি পারবো না, আমি কিছুই বুঝি নাই, কেউ আছে এরকম? কে কে আছেন বলেন তো এরকম যে আমি এখনো কিছু বুঝি নাই, কিছুই পারবো না? স্যার, কিন্তু কাজটা করতে গেলে বোঝা যাবে যে আমি কতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, না সমস্যাটা এটা তখন করতে হবে। গেলে তো, কাজ করতে গেলে তো প্রবলেম হবেই, তবে হ্যাঁ, দেখে আত্মবিশ্বাস অর্জন করাটাও কিন্তু জরুরি। আপনি যদি মনে করেন দেখে আমি মনে হচ্ছে পারবো, স্যার পারবো। হ্যাঁ এইটাই, যে এটাকে আমি যখন ফার্স্ট টাইম করতে গেছি আমি কি ভুল করি নাই? অবভিয়াসলি আমিও করছি, আমার কোড কাজ করে নাই, এটা আপনার ক্ষেত্রেও হবে। বাট ইউ শুড ট্রাস্ট ইউর সেলফ, যে আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আমি এটা করব। করতে যায় প্রবলেম হবে, প্রবলেম হলে তো প্রবলেমের সলিউশন আছেই। এই যে একটা গ্রুপ আমরা তৈরি করলাম, এখানে গ্রুপে কি শুধু আমরা কি এমনি ফ্রিতে সেশন করার জন্যই হয়েছে? আপনার একটা প্রবলেম হবে, আপনি শেয়ার করবেন যে আমার এই প্রবলেমটা হয়েছে, বাট নেক্সট কালকে সেশনে আপনি বলবেন দেখেন আমি এই কাজটা করেছি, এই কাজে আমি এই জিনিসটা করতে চেয়েছিলাম, এটা হয়নি। তখন কিন্তু আমি আপনাকে একটা আইডিয়া দিব যে এটা এইভাবে করলে এটা হয়ে যাবে। এটাই কিন্তু আসলে রিয়েলিটি, মানে এইভাবে আসলে কন্টিনিউ করতে হবে। আমিও আপনাদের মতোই, যে আপনারা যেরকম আজকে প্রথম সেশন করতেছেন, প্রথম এইচটিএমএল দেখতেছেন, আমিও একদিন ছিলাম প্রথম এইচটিএমএল দেখছি। আমার কাছেও, আমার সময় তো আর এআই ছিল না, এত কোড জেনারেটর ছিল না, প্রত্যেকটা জিনিস লিখতে হতো। তো তখন আরো বেশি আর কি পেইন লাগতো। বাট ওই পেইনটাকে পেইন না মনে করে আমাকে এটা শিখতে হবে, এবং এটা আমি শিখবো, এটা আমার বিশ্বাস, এটা রেখে আমি কন্টিনিউ করেছি। দেন এটা কিন্তু আমার একটা উপার্জনের ব্যবস্থা করেছে, এটা দিয়ে কিন্তু আমি আমার ক্যারিয়ারটা গঠন করতে পারছি।
তো এই ট্রাস্টটুকু নিজের মধ্যে রাখতে হবে। দেখেন আমরা যারা একটা জবের জন্য কষ্ট করি, একটা জব পাওয়ার জন্য, সেই ছোটবেলা ক্লাস 1 থেকে শুরু হয়। কেউ কেউ তো নার্সারি প্লে পড়েন, নার্সারি প্লে থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, তারপরে একটা ভালো ইউনিভার্সিটির একটা সাবজেক্ট পেয়ে পড়াশোনা করে সেইটা করে আমরা চাকরির একটা নিশ্চয়তা পাই না। দেখা যায় যে আমার কারো রেফারেন্স লাগে, 10-12টা ইন্টারভিউ দিতে হয়, তারপরে একটা জব পাই কোনো রকম। আর এমন একটা স্কিল যেটা আপনাকে ঘরে বসে আর্নিং এর সুযোগ দিচ্ছে সারা বিশ্বের মাধ্যমে। সারা বিশ্বে যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন, ক্লায়েন্ট ধরতে পারবেন, আপনি ঘরে বসে কাজ করার সুযোগ পাবেন। তো ওই 15 বছর কষ্ট করতে পারছেন, আর এই যে 15 মিনিট কোড করতে হবে ধৈর্য ধরে, এইটুক যদি ডেডিকেশন না থাকে তাহলে আসলে এটা আমার জন্য না। আমি 15 বছর কষ্ট করতে পারবো, বাট না, আমি 15 মিনিট, 15 দিন, 15 ঘন্টা টাইম দিতে পারবো না, তাহলে এটা আসলেই আমার জন্য না। আপনি যেন কোডের রিয়েল ফিলটা পান, এইটাই কিন্তু আমাদের সেশনের মেইন উদ্দেশ্য, যে কোডিং আসলে আপনি পারবেন কিনা, এইটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। তো আই হোপ যে এটা থেকে আপনারা আইডিয়া পাবেন যে আপনি আসলে কোড করতে পারবেন কিনা। এই জিনিসটা দেখে অনেক জটলা মনে হচ্ছে, বাট এটা যখন আমি দেখতেছি দেখে অনেক সুন্দর লাগতেছে। তো এইটার পিছনে তো এটাই কাজ করছে। তো এটা আমাকে দেখতে হবে, আমি একবার দেখে যদি বুঝে যাই তখন আমার কাছে। আচ্ছা, আমি একটু কোশ্চেন করি। ধরেন কে আছেন, কাকে কোশ্চেন করব? তামান্না তুলি আছেন? তামান্না তুলি। আচ্ছা, আপনারা একটু অট ফিল করতে পারেন, কঠিন লাগতে পারে, তো সেই জন্য আমি উন্মুক্ত করে দেই। আচ্ছা, আমাকে এই প্রোফাইল লেখাটা আমি আসলে লিখতে চাই না, আমি এখানে লিখতে চাই সামারি। আমি এটা আছি, আনমিউট করতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি এখানে সামারি লিখতে চাই, প্রোফাইল না লিখে সামারি লিখতে চাই। এই কোডটা দেখে বলতে পারবেন আমাকে কোথায় চেঞ্জ করতে হবে? বলতে পারবেন? তুলি আপু, আপনি বলতে পারবেন কোথায় চেঞ্জ করতে হবে? H2 না, লেখা এই যে এর মাঝখানে। এই যে H2-র মাঝখানে দেখেন, যারা আজকে, আপনি কি আজকে প্রথম এইচটিএমএল করছেন নাকি আগেও করেছেন? আজকেই প্রথম। দেখেন, আজকে প্রথম করার মানে প্রথম, আজকে প্রথম কি মানে, আপনি তো জয়েন করছেন দেখা যাচ্ছে 1 ঘন্টাও হয়নি, টোটাল আসলে আমরা 1 ঘন্টাও টাইম দেইনি। তারপরেও আপনি দেখে আইডিয়া করে ফেলতে পারতেছেন যে হ্যাঁ, এটা হচ্ছে, এই জিনিসটা চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে। তো কালকে কি আমি কি এটা দেখে আমার একটা জায়গায় লিখতে পারবো না? আর আমি যদি 10 বার যদি ধরেন দেখে দেখে যদি H2 এইভাবে লিখি, যে সামারি, তারপরের দিন কিন্তু আমি নিজেই লিখতে পারবো, না দেখেই লিখতে পারবো। মানে এই ছোট কাজের জন্য এআই টুলেও আপনার যেতে ইচ্ছা হবে না, আপনার মনে হবে যে ও এই ছোট কাজ, এই ছোট কাজ তো আমি নিজেই করতে পারবো, তাহলে তো আমার আর দরকার নাই। তখন আপনি বড় কাজ করতে গেলে হয়তো এআই এর হেল্প নিবেন, বাট এই ছোট কাজ করতে কিন্তু আর হেল্প আপনার নিতে হবে না। তো এটা কিভাবে জেনারেট হবে? এই যে এইভাবে কন্টিনিউয়াস। দেখেন, আজকে আপনারা যারা জয়েন করছেন, এখনো যারা আছেন, এটাই কিন্তু ডেডিকেশন। জয়েন কিন্তু অনেকে করছেন, লাইক 20 জন পিপুল জয়েন করছে, এর ভিতর আমরা 10 জন হারাই ফেলছি অলরেডি। এই 10 জন বুঝছে যে না, আসলে আমি মানে ধৈর্যটা ধরে রাখতে পারছি না, তো অলরেডি কিন্তু লেফট। এই ফিল্টার আউট করে কিন্তু এই 10 জনই থাকবে। আপনি অলরেডি আছেন মানে অলরেডি একটা আপনি পর্যায়ে চলে আসছেন যে আপনি আসলে এটা আপনি নিতে পারতেছেন। এটাও কিন্তু একটা সাকসেস ব্যাপারটা, ঠিক আছে? তো এইটাই, আপনি যদি এটার সাথে কন্টিনিউ করেন, আমরা লাস্টের দিন এমন একটা সহজ জিনিস শিখবো, দেখে আপনার কাছে মনে হবে তাহলে ভাই এটা প্রথমে দেখাইলেন না কেন। কিন্তু এটার জন্য ওয়েট করতে হবে, মানে আপনি যদি 5 তলায় উঠতে যান, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, তারপরে তো 5, আপনি যদি 1 থেকে 5-এ লাফ দেন তাহলে তো হবে না। তো আমরা ওই লাভটা দিব না, আমরা আসলে স্টেপ বাই স্টেপই যাব। আগামীকাল আমরা সিএসএস টা শিখবো, এই টেমপ্লেটটাকে কিভাবে সুন্দর করা যায় এটা শিখবো। তারপরের দিন এই টেমপ্লেট কোড না লিখেও কি করে করা যায় এরকম আমরা শিখবো তারপরে ক্লাসে।
তো আমার বলেন। মাঝখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তো আমার পরে জুমে ঢুকতে একটু কষ্ট হচ্ছিল, টাইমটা সেখানে আচ্ছা, একটু গিয়েছে। আর রেকর্ড ক্লাসটা তো পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবেন, কালকে পাবেন এটার রেকর্ড জন্য ক্লাসটা। আমার একটু বুঝতে গিয়ে আমার ধরতে একটু কষ্ট হচ্ছে। হুম হুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আজকের সেশন আসলে এই পর্যন্তই। আপনারা অবশ্যই নিজেরা ওই এইচটিএমএল টেমপ্লেটটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসের নেক্সট ক্লাসটা শুরু হওয়ার আগেই আপনারা সবাই ওই টেমপ্লেটটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে আই হোপ যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা নেক্সট দিন ওইটা সলিউশন করব। বাট আপনাদের সবার উচিত হবে এই জিনিসটা প্র্যাকটিস করা। রেকর্ডেড ভিডিওটা আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময়।